নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। লক্ষ্য ২৬-এর বিধানসভা নির্বাচন। আপাতত সেদিকেই নজর কংগ্রেসের। সেই লক্ষ্য স্থির রেখেই তড়িঘড়ি প্রস্তুতি শুরুর নির্দেশ দিলেন বাংলার ভারপ্রাপ্ত এআইসিসির সাধারণ সম্পাদক গুলাম আহমেদ মীর। শুধু বিধানসভা নির্বাচনের লক্ষ্যে লড়াইয়ে জোর নয়, তার পাশাপাশি মজবুত করতে হবে সংগঠনকেও। দলের কর্মীদের সাফ বার্তা মীরের। লোকসভা নির্বাচনে ভরাডুবি, সদ্য সমাপ্ত ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও মুখ থুবড়ে পড়েছে হাত শিবির। ২৬-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চাইছে না কংগ্রেস। তাই আর সময় নষ্ট না করে এখন থেকেই প্রস্তুতি শুরুর নির্দেশ দিলেন বাংলার ভারপ্রাপ্ত এআইসিসির সাধারণ সম্পাদক গুলাম আহমেদ মীর। কোন কোন আসনে কংগ্রেস লড়াই দিতে পারবে সেই আসনগুলি চিহ্নিত করে তড়িঘড়ি লড়াই শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। দুর্নীতি হোক বা নারী নির্যাতন, যে কোনো ইস্যুতেই রাজ্যের শাসক দল তৃণমূলকে এক হাত নিতে ছাড়েনি কংগ্রেস। বরাবরই ঘাসফুল উপড়ে ফেলার বার্তা দিয়েছে হাত শিবির। কিন্তু তৃণমূলকে হারানো তো দূরের কথা, তাদের সঙ্গে সমানে সমানে পাঙ্গা লড়ার মতো ক্ষমতাও কি আছে হাতের? কারণ বাংলায় তাদের সংগঠনের ভিটি তো নড়বড়ে। ৬ বিধানসভা কেন্দ্রে বামেদের হাত ছেড়ে একাই লড়াইয়ের চ্যালেঞ্জ নিয়েছিল কংগ্রেস, কিন্তু একমাত্র কোচবিহারের সিতাই আসনে তাদের ভোট বেড়েছে। বাকি আসনগুলিতে একেবারেই লবডঙ্গা। তাই ২৬-এর নির্বাচনের কথা মাথায় রেখে প্রত্যেকটি আসনের দিকে বিশেষ নজর দেওয়ার বার্তা দিয়েছেন মীর। পাশাপাশি জোর দিয়েছেন সংগঠন মজবুত করার উপরেও। শনিবার এবং রবিবার পরপর দুদিন প্রদেশ কংগ্রেস এবং দলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন এআইসিসির পর্যবেক্ষক মীর। জেলা সভাপতি ও প্রদেশ কংগ্রেসের বর্ষিয়ান নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেন তিনি। দুদিনের আলোচনায় একাধিক বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। ২৬-এর বিধানসভা নির্বাচনে কোন স্ট্র্যাটেজি ঠিক করবে দল? একাই লড়াই নাকি জোটের ওপর ভরসা? কোন পথে এগোবে কংগ্রেস? একাধিক বিষয় আলোচনা হয়েছে বৈঠকে। পাশাপাশি সব আসনে লড়াইয়ের থেকে কম আসনে প্রার্থী দিয়ে জয়ের টার্গেট স্থির করে দিয়েছেন মীর। ঝাড়খণ্ডের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে জোট বেঁধে লড়েছিল। তাতে ফলাফলও নেহাত খারাপ হয়নি। সেই উদাহরণকে সামনে রেখেই অনেকে বামেদের সঙ্গে সমঝোতার পক্ষে সওয়াল করেন। পাশাপাশি সংগঠন মজবুত করার লক্ষ্য স্থির করেন প্রত্যেকেই। রবিবার বৈঠক শেষে গোলাম আহমেদ মীর জানান, দুদিন ব্যাপী বৈঠক হয়েছে। দল ঠিক করেছে সমস্ত পিসিসি প্রেসিডেন্টদের নিয়ে কলকাতায় একটি বৈঠকের ডাক দেওয়া হবে। এছাড়া সিদ্ধান্ত হয়েছে বাংলায় ২৯৪টি আসনের মধ্যে ৫০টি করে আসন ভাগ করে সেই সব জায়গায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলবে। তৃণমূল সরকারের একাধিক প্রকল্প শুধু দলীয় পর্যায়ে রয়ে গিয়েছে, সাধারণ মানুষ তার সুবিধা পায়নি। মানুষের সঙ্গে এটা নিয়ে কথা বলতে চায় কংগ্রেস। পাশাপাশি ২০২৬-এর নির্বাচনকে মাথায় রেখে জনতার জন্য ম্যানিফেস্টো তৈরি করা হবে বলে জানান মীর। এখানেই শেষ নয়, রবিবারের বৈঠক শেষে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। তার কথায় সব আসনে লড়াই করে শূন্য পাওয়ার থেকে কম আসনে প্রার্থী দিয়ে জয়ের সম্ভাবনা খোঁজা ভালো। ২৯৪টি বিধানসভা আসনে লড়াই করে শূন্য পাওয়ার চেয়ে ৯০টি আসনে প্রার্থী দিয়ে ৯টিতে জিততে পারলেও দলের লাভ। সব দিক মাথায় রেখে রেড ম্যাপ নিয়ে এগোনোর কথা বলেছেন এআইসিসির পর্যবেক্ষক। তার এই বক্তব্যে রাজ্য কংগ্রেসের সামনে বামেদের সঙ্গে সমঝোতার রাস্তা কি তবে খুলে গেল? তৃণমূলকে প্যাঁচে ফেলতে সাধারণ মানুষের ভরসা অর্জন করতে চাইছে কংগ্রেস। তাই সব আসনকে টার্গেট না করে কম আসনে প্রার্থী দিয়েই সেখানে আধিপত্য বিস্তারের লক্ষ্য কংগ্রেসের। শাসক দলের দুর্বলতাকে হাতিয়ার করেই ২৬-এর বিধানসভা নির্বাচনে বৈতরণী পার করতে চাইছে হাত শিবির। লক্ষ্য পূরণ হবে কি না তা অবশ্যই সময় বলবে। সময় এখন একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। আদানি সৌজন্যে ধর্মসংকটে সিপিএম। আরও নির্দিষ্ট করে বললে আদানি নিয়ে তাদের দুটো মুখ স্পষ্ট হয়ে যাচ্ছে।
ঘুষকাণ্ড নিয়ে দেশ জুড়ে সব বিরোধীরা যখন আদানিদের বিরুদ্ধে এককাট্টা, ঠিক তখন বাম শাসিত কেরলে সমুদ্র বন্দরে লগ্নি টানতে তাদেরই লাল কার্পেট বিছিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। আমেরিকার ঘুষকাণ্ডে জড়িয়েছে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির নাম। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্তের ভিত্তিতে আদানি গ্রিনের প্রধান সহ 7 জনের বিরুদ্ধে সমন জারি করেছে আমেরিকার আদালত। কেন্দ্রীয় সরকারি সংস্থার আধিকারিকদের ঘুষ দেওয়ার অভিযোগ। স্বভাবতই বিষয়টি শুধুমাত্র একটি বেসরকারি সংস্থা নয়, ওই আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বিদ্ধ কেন্দ্রের নরেন্দ্র মোদীর প্রশাসন। তাই ভারতের সংসদে চলতি শীত অধিবেশনে আদানি ঘুষকাণ্ডে বিরোধী বিক্ষোভে উত্তাল, তাতে সামিল বামেরাও। ঘটনাচক্রে সেই একই সময় কেরলে তিরুবনন্তপুরমের ভিজিনজাম সমুদ্র বন্দরের সম্প্রসারণে আদানি পোর্ট অ্যান্ড লজিস্টিক্সের সঙ্গে চুক্তি সম্পাদন করলেন সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। গত বৃহস্পতিবার হওয়া সেই চুক্তির কথা বিজয়ন নিজেই জানিয়েছেন। 5 বছরের জন্য হওয়া এই চুক্তির প্রথম ধাপের কাজ চলতি মাসেই শুরু হবে বলে জানিয়েছেন তিনি। ভিজিনজাম গভীর সমুদ্র বন্দরের কর্মক্ষমতা সম্প্রসারণের লক্ষ্যে যৌথ উদ্যোগের ফলে রাজ্যের রাজস্ব বহুগুণ বৃদ্ধি পাবে বলে দাবি কেরলের মুখ্যমন্ত্রীর। একদিকে অন্য বিরোধীদের সঙ্গে গলা মিলিয়ে দলের কমরেডরা আদানিকে কাঠগড়ায় তুলছেন, বাংলায় সিপিএম এর মুখপত্রে তা নিয়ে কড়া ভাষায় ও মোদি আদানির নাম জড়িয়ে সমালোচনা করা হচ্ছে। সংসদে বিরোধী বিক্ষোভের সমর্থনে ঠাউস ঠাউস নিবন্ধ ছাপা হচ্ছে দলের পত্রপত্রিকায়। উল্টো ছবি সিপিএম নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট শাসিত কেরলে। রাজ্যে রাজ্যে সিপিএম এর রণকৌশল নিয়ে বিতর্ক ছিলই। বাংলায় শাসক তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে সিপিএম এর ভোটের একাংশ বিজেপির ঘরে জমা পড়ে, যার সুবাদে বাংলায় প্রায় 3.5 দশক শাসন করার পর বিধানসভায় সিপিএম এর ভাড়ার শূন্য। রাজ্য থেকে একজনও লোকসভায় সদস্য নেই সিপিএম এর। বামের ভোটে সমৃদ্ধ হয়ে পদ্ম শিবির পায়ের তলায় জমি পেয়েছে বাংলায়। একই দুমুখ নীতি কেরলে, সেখানে বরাবরই কংগ্রেস বাম মুখোমুখি। গোটা দেশে বিজেপির উত্থান সত্ত্বেও কেরলে সেভাবে দাগ ফেলতে পারেনি গেরুয়া বাহিনী। তবে গত লোকসভা ভোটে খাতা খুলেছে বিজেপি, অবশ্যই সৌজন্যে বাম কংগ্রেস বিবাদ। পদ্ম বিরোধী ভোট বিভাজনে এবার এই দক্ষিণী রাজ্যে প্রথম আসন পেয়েছে বিজেপি। এই রাজনৈতিক দ্বিচরিতাই আরো স্পষ্ট করে দিল আদানি প্রসঙ্গ। একদিকে ঘুষকাণ্ড নিয়ে গলা চড়াচ্ছেন কমরেডরা, অন্যদিকে সেই আদানিতে আস্থা দেখাচ্ছেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য বিজয়ন। রাজনৈতিক মঞ্চে আদানি নিয়ে সরব, কিন্তু রাজ্যের রাজস্ব বৃদ্ধিতে সেই বিতর্কিত সংস্থার দ্বারস্থ সিপিএম নেতৃত্বাধীন সরকার। মোদির বিরুদ্ধে সিপিএম এর অন্যতম অভিযোগ দেশের বিমানবন্দর থেকে সমুদ্র বন্দর একের পর এক আদানি গোষ্ঠীর হাতে তুলে দিচ্ছে কেন্দ্রের এনডিএ সরকার। সেই সিপিএমই তিরুবনন্তপুরমের সরকারি বন্দর বস্তুত তুলে দিল আদানির হাতে। তাতে বন্দরের উন্নয়নের পথে কাটা সরলেও রাজনৈতিক বিতর্ক কিন্তু তাড়া করে বেড়াবে সিপিএমকে। সময় এখন আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। জনসংখ্যা নিয়ন্ত্রণে বিজেপিকে উল্টো পরামর্শ দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। নবদম্পতিদের 2 থেকে 3টি সন্তানের জন্ম দেওয়ার পক্ষে সওয়াল করে শাসক বিজেপিকেই প্যাচে ফেলে দিয়েছেন ভাগবত। রবিবার নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে এক সভায় সরসংঘ চালক মোহন ভাগবত ভারতের সামাজিক তথা পারিবারিক ব্যবস্থা টিকিয়ে রাখার স্বার্থে জনসংখ্যা বৃদ্ধিতে নজর দেওয়া উচিত। आपल्या देशाची जनसंख्या नीती 1998 वगैरे मध्ये ठरली का 2002 मध्ये ठरली, साल माहित नाही. पण त्याच्यातही असं सांगतात की 2.1च्या खाली नाही.
হাম দো হামারা দো অর্থাৎ দম্পতি পিছু সর্বাধিক 2 জনের বেশি সন্তান ধারণ না করার পক্ষে সরকারি পরামর্শ দেওয়া হলেও এখন আর্থসামাজিক কারণে অধিকাংশ বাবা মায়েরা অধিকাংশ ক্ষেত্রে একটি সন্তানেই পরিবার সীমিত রাখে। জন্ম নিয়ন্ত্রণের এই প্রচারও জোরদার করার পরিকল্পনা নিয়েছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে শাসকের তরফে জন্ম নিয়ন্ত্রণে জোর দেওয়া হয়েছে। সর্বশেষ 2011 সালের জনগণনায় এই প্রচারের সদর্থক ছবি ফুটে উঠেছিল। দেখা যায় আগের 10 বছরের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার অনেকটা কমে 2.2% হয়ে গিয়েছে। জনসংখ্যা বিশেষজ্ঞ মহলের মতে 2.1% কম হয়ে গেলে তা পারিবারিক সুস্থিতি নষ্ট করে দেবে, এমনই দাবি ভাগবতীর। জনগণনা 2021 সাল থেকে বকেয়া রয়ে গিয়েছে, আগামী বছর তা হতে পারে। বিশেষজ্ঞদের মতে বিগত 1.5 দশকে জনসংখ্যা বৃদ্ধির হার 2.1%-এর তলায় নেমে গিয়েছে। বিশেষজ্ঞদের সেই অভিমতি হাতিয়ার সংঘ প্রধানের। বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, অসম সরকার জন্মসংখ্যা নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিচ্ছে। গেরুয়া শাসকের দাবি, সংশ্লিষ্ট রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির দায় মুসলমান সম্প্রদায়ের। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তাই জন্মহার কমানোর নামে সামাজিক বিদ্বেষ উস্কে দেওয়াটাই ওই রাজ্যগুলির শাসক দলের লক্ষ্য। কিন্তু দেশের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধিতে ভাগবত যেভাবে উল্টো পথে হাঁটার নিদান হেঁকেছেন, তাতে বস্তুত চাপে পড়তে পারে বিজেপি। তবে শুধু বিজেপির অন্দরে বিষয় নয়, ভারতের জনস্ফীতির মোকাবিলায় দলমত নির্বিশেষে কেন্দ্রীয় সরকারের দীর্ঘমেয়াদী পদক্ষেপগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহত্তর পরিসরে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে যে বিতর্ক তৈরি করলেন ভাগবত, তার প্রভাব সুদূর প্রসারী হতে বাধ্য। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।